ডেঙ্গু ও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে। হটস্পট বরগুনায় সচেতনতার ঘাটতির পাশাপাশি নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 15 কিলোমিটার যানজটে ভোগান্তি, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। গ্যাস সংকটে থমকে আছে খুলনার শিল্পায়ন। ভোলার গ্যাস আগে রাজধানীতে নেয়ার পরিকল্পনায় নিরাশ স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তারা। সিলেট নগরীতে বাড়ছে বিশুদ্ধ পানির সংকট। চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ, নগরবাসীর দুর্ভোগ চরমে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। কুমিল্লায় নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবার পর্যন্ত 4 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, করোনা মোকাবেলায় কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কিটের কোনো সংকট রয়েছে কিনা জানাবেন। রাত্রি কিটের সংকট এখন পর্যন্ত রয়েছে, যেটি আমাদেরকে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত তারা যে তাদের যে প্রয়োজন সে পরিমাণ আসলে কিট তাদের কাছে কিট নেই। তারা ঢাকায় তাদের লক্ষ্য তারা বলেছেন, সে অনুসারে তারা কিট পেলে কিন্তু পুরো দমে তারা শনাক্তের কাজ চালাবেন। তিনি এছাড়াও যে সকল প্রস্তুতির কথা আমরা বলতে চাই সেটি হচ্ছে আসলে এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন যে 4 জন, তাদেরকে চিকিৎসা দেওয়ার বিষয়ে আসলে জেলা স্বাস্থ্য বিভাগের কোনো উদ্যোগ নেই। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আইসোলেশনের কোনো ব্যবস্থা করা হয়নি। একই সঙ্গে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল কিংবা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ধরনের চিকিৎসার যে কার্যক্রম সেটার প্রস্তুতিও তাদের মধ্যে নেই। একই সঙ্গে যে সকল আইসিইউগুলো রয়েছে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজের 2টি ইউনিট রয়েছে, সেই 2টি ইউনিটের মধ্যে প্রায় 60টির বেশি বেড রয়েছে, সেগুলো কিন্তু একেবারে অকেজো অবস্থা রয়েছে। দীর্ঘদিন সেগুলো ব্যবহার না করার কারণে তারা বলছেন যে জনবল সংকট, একই সঙ্গে চিকিৎসক এবং অন্যান্য স্টাফদের সংকটের কারণে কিন্তু সেগুলোর পুরো দামে মানুষের সেবা না দিতে পারার কারণে কিন্তু সেগুলো আসলে ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। এটি ছিল আসলে সিভিল সার্জনের বক্তব্য। এছাড়াও যে গত কালকে রাত পর্যন্ত কুমিল্লায় এক নারীসহ যে 4 জনের শরীরে যে করোনা শনাক্ত হয়েছে, তারা কিন্তু তাদের মধ্যে 2 জন ঢাকার ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই সঙ্গে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, আরও একজন হয়েছেন কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো তারা জানিয়েছেন যে আসলে আজকে সকাল পর্যন্ত তারা প্রায় অনেকের আসলে করোনা যে উপসর্গ সেটা তারা দেখে কিন্তু নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। তবে এখন পর্যন্ত আজকের দিনের যে ফলাফল সেটা এখনো আসেনি। তবে গতকালকে পর্যন্ত তারা 13 জনের নমুনা সংগ্রহ করে যে তারা পরীক্ষা করেছিলেন সেখান থেকে তারা 4 জনের শরীরে করোনা শনাক্ত করেছেন। তবে এর প্রকোপ কিন্তু বাড়ছে। নতুন করে প্রকোপ বাড়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন যে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মাস্কের যে ব্যবহার এবং একই সঙ্গে যে অন্যান্য যে সচেতনতামূলক কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যেন থাকে। একই সঙ্গে তারা জানিয়েছেন যারা আক্রান্ত হচ্ছেন এই সকল ব্যক্তি যেন আইসোলেশনে থেকে চিকিৎসা নেন, যাতে করে অন্যদের শরীরে ছড়িয়ে না পড়ে, তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে কুমিল্লার সদর হাসপাতালগুলোতে যে বহির্বিভাগে যে রোগীরা আছেন তাদের মধ্যে মাস্কের যে ব্যবহার সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে এখান থেকে আসলে করোনার সংক্রমণ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো রাত্রি এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লায় নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাসুদ আলম। দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত বরগুনা। এবছর উপকূলীয় এই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন। এ নিয়ে আরও জানাতে জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জেলায় এখন পর্যন্ত কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন? বরগুনায় আক্রান্তের হার এত বেশি হওয়ার কারণ কি?
প্রার্থী, আপনি যেমনটি জানিয়েছেন যে ডেঙ্গুর হটস্পট হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা, এবং এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্যটি রয়েছে সেটি আপনাকে জানিয়ে রাখছি। গতকাল পর্যন্ত এই জেলায় 54 জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এবং এ মিলিয়ে এবছর 1759 জন ডেঙ্গু রোগী বরগুনাতে শনাক্ত হয়েছে। পাশাপাশি বরগুনা সদর হাসপাতালে এবং অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে 241 জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন, এবং ইতিমধ্যেই আমরা জেনেছি সরকারি হিসেব মতে 5 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত, এবং বেসরকারি হিসেবে আরো 7 থেকে 8 জন বেশি রোগী মারা গেছে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো বছরের শুরুতে যখন বিশেষজ্ঞরা সতর্ক করেছিল উপকূলবাসীকে, প্রশাসনকে, যে এবছরের প্রাক বর্ষা মৌসুম শুরুতে কিন্তু মানে ডেঙ্গু সতর্কতা তারা এখানে প্রশাসনকে করেছিলেন, কিন্তু সেই সতর্কবার্তা প্রশাসন তোয়াক্কা করেনি। তারা বরগুনার যে জলাবদ্ধতা নিরসন কিংবা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কিংবা যে 21 কোটি টাকায় 16 কোটি টাকায় 2021 সালে যে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করেছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ চালু করেনি। এই ধরনের নানা অব্যবস্থাপনা সহ মশক নিধনে যে কার্যকর পদক্ষেপ সেটিও তারা নেননি বলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এখন কিন্তু ভোগান্তি বেড়েছে মানুষের। প্রতি ঘরে ঘরেই বরগুনার যে সরকারি হিসাব মতে 1759 জন হলেও বেসরকারি হিসাবে কিন্তু প্রতি ঘরেই 2 থেকে 3 জন করে ডেঙ্গু রোগী রয়েছেন বলে এখানকার এলাকাবাসী আমাদের জানিয়েছে। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে পৌর কর্তৃপক্ষকে পয় নিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পৌর যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বলছেন। একই সাথে ইউনিয়ন পর্যায়ে গ্রাম থেকে শহর সর্বত্র মানুষকে সচেতনতার পাশাপাশি তাদের যাতে মশক নিধন কর্মসূচি পালন করা হয় এবং অভিযান পালন করা হয়, সেই কারণে কিন্তু সেজন্য কিন্তু এখানকার যারা বরগুনাবাসী তারা অনুরোধ জানিয়েছেন প্রশাসনকে। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল সার্জন কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন করে ডেঙ্গু চিকিৎসা মোকাবেলায় 8 জন চিকিৎসককে বরগুনায় প্রদান করা হয়েছে। একই সাথে 10 জন সেবিকাকেও বরগুনায় প্রদান করা হয়েছে। তারা কর্তৃপক্ষ চেষ্টা করছেন, তবে হাসপাতালে একটি অভিযোগ রয়েছে যে হাসপাতালে রোগীর সাথে 4 থেকে 5 জন করে লোক আসায় কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এখানে কিন্তু এক ধরনের মানুষের লোকারণ্যে পরিণত হচ্ছে। ফ্লোর থেকে কোথাও কিন্তু তিল ধরার জায়গা নেই বলে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল বরগুনা হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাত্রি। বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ। এবারে ঈদ শেষে ফেরা প্রসঙ্গ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঈদের পর কর্মস্থলে ফিরছে অনেকেই। এতে যানবাহনের চাপ বাড়ায় সেতুর টোল প্লাজা থেকে রসুলপুর পর্যন্ত 20 কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, যানজটে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? নিরসনে কর্তৃপক্ষের তৎপরতা কেমন? যানজটে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ আধা ঘন্টার সড়ক যেতে তাদের 1.5 থেকে 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এতে প্রচন্ড রোদ ও ব্যবসা গরমে তাদের খুব কষ্ট হচ্ছে। এছাড়াও এই যানজট নিরসনে পুলিশ তৎপর রয়েছে। আর এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে ভোররাত থেকে সকাল পর্যন্ত যমুনা সেতুতে একাধিক সড়ক দুর্ঘটনা ও একাধিক যানবাহন বিকল হওয়ার কারণে যমুনা সেতু থেকে যানজটের শুরু হয়েছে। আর এছাড়াও যমুনা সেতুর উপর পর পর 3টি বাস একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সেই সব যানবাহন সরাতে যতক্ষণ সময় লেগে যায়, এতে করে এই যানজটের সৃষ্টি হয়। আর এছাড়াও এই এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ফুট ওভার ব্রিজ না থাকার কারণে রাস্তার এপার থেকে ওপারে যখন মানুষ যাওয়া আসা করে তখন যে সময় লেগে যায়, এতে করে টাঙ্গাইল অংশের যানবাহনের দীর্ঘ সারি লেগে যায়। আর এই যানজট নিরসনে কিন্তু পুলিশ প্রায় 6 শতাধিক পুলিশ এই মহাসড়কে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। আর এখনো আমি লক্ষ্য করেছি যে আজকেও মানুষ কর্মস্থলে ফিরছে। এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে রাবনা, আশিকপুর সহ গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডে কর্মস্থলে ফেরা মানুষের প্রচুর চাপ রয়েছে। তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে তারা বলছেন যে 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস বা গণপরিবহন না পেয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক পিকআপে করে তারা গন্তব্যে যাচ্ছে। এতে করে প্রচন্ড রোদে কিন্তু তাদের খুব কষ্ট হচ্ছে। তারা বলছেন যে বিশেষ করে যারা নারী ও শিশু বৃদ্ধ মানুষ রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 52,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 3 কোটি 80 লাখ টাকার মতো। যমুনা সেতুর
নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে যমুনা সেতুর উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। ঈদকে ঘিরে যেহেতু যানবাহনের চাপ বেড়ে যায়, সেই জন্য উভয় পাশে আলাদা মোটরসাইকেলের লেন সহ প্রায় 18টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তবে তারা বলছেন যে এই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যেই এই যানজট নিরসন হবে। আর এছাড়াও আমি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে যে সমস্ত মানুষ কর্মস্থলে যাচ্ছেন তারা বলছিলেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে প্রশাসন বা অন্য কোনো সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এ নিয়ে অসন্তোষের যেন কাটছেই না। প্রাথমিক ধাপে সস্তায় চামড়া বিক্রি করতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের দাবি চামড়ার দাম উন্মুক্ত করে দেওয়ার। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশন মনে করে উন্মুক্ত নয়, বরং মানভেদে চামড়ার দাম নির্ধারণ করার পাশাপাশি প্রয়োজন সরকারিভাবে সংরক্ষণাগার বৃদ্ধি করা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া নিয়ে বাড়ে ব্যস্ততা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর সারা দেশে পশু কোরবানি হয়েছে 91,36,000-এরও বেশি। 2024 সালে পশু কোরবানির পরিমাণ ছিল 1,01,00,000-এরও বেশি, আর 2023 সালে এই পরিমাণ ছিল 1,06,00,000-এর বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এবার পশু কোরবানি কমেছে প্রায় 15%। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি করতে না পারায় অসন্তুষ্টি রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে। প্রতিবছর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে সরকার, তবে ঠিক করা হয় না লবণবিহীন চামড়ার দাম। ফলে প্রাথমিক ধাপে এই চামড়ার ন্যায্য মূল্য পান না অনেকেই। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় জমা হওয়া চামড়া বাধ্য হয়ে সস্তায় বিক্রি করতে হয়। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংগঠনগুলো বলছে, এবছর অন্তর্বর্তী সরকার চামড়ার দাম কিছুটা বাড়ালেও সুবিধা পাচ্ছে না অনেকেই। আমাদের এখানে 2 হাত বদল হওয়ার পর একেবারেই সীমিত কিছু লাভ থাকে, আদারওয়াইজ টোটাল অ্যাবসোলুটলি আপনার বিজনেসের আয়, ব্যয়, ইন্টারেস্টেড, বেনিফিট সমস্ত এনজয়, মজা, টেস্ট এটা ট্যানারির মালিকদের কাছে, আমাদের কাছে না। রেট বেঁধে দেওয়াটা ভালো, উন্মুক্ত যদি করে দেন সিজনাল ব্যবসায়ী কী দামে কিনবে কিন্তু তারা জানে না, এবং আড়তদাররা কী দামে কিনবে সিজনাল ব্যবসায়ী জানে না। চামড়ার দাম বেঁধে দেয়া নিয়েও রয়েছে ভিন্ন মত। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাম নির্ধারণের পক্ষে থাকলেও ঈদ মৌসুমে দাম উন্মুক্ত রাখার পক্ষে অনেকেই। সরকারের আগামীতে যাতে লবণবিহীন চামড়ার দাম এবং লবণযুক্ত চামড়ার দাম দুইটাই আপনার নির্ধারণ করে দেয়, তাহলে আপনার মৌসুমি ব্যবসায়ীদের বুঝতে আর অসুবিধা হবে না। বাংলাদেশে এই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি, এটা সুফলের চাইতে আমরা কুফলটাই বেশি আমার দিক থেকে পরিলক্ষিত হচ্ছে। আমার কাছে এটা মনে হয় যে চামড়ার মূল্য নির্ধারণটা এটা না করাই সমীচীন। এদিকে কাঁচা চামড়ার গুণগত মান ঠিক রাখতে সংগ্রহকারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইনসেন্টিভ দেওয়া উচিত একেবারে কাঁচা চামড়ার উপরে, যাতে করে এটা প্রান্তিক পর্যায়ে টাকাটা যায় এবং প্রান্তিক পর্যায়ে একেবারে নেহায়েত গরিব মানুষ যারা এটার সুবিধাভোগী তারা যেন এই সুবিধাটা পায়, তারাই তখন এই বিষয়টাকে খুব কেয়ারফুল হবে এবং তারা এই চামড়ার যত্ন নেবে এবং চামড়াটাকে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নেবেন। সরকার এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন, যেমন এই বছরে 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, কিন্তু বিতরণ করার পরেও আমরা কিন্তু সেই ফলটা আমরা সেভাবে পাইনি। এটার একমাত্র কারণ হচ্ছে যে এই মূল্য নিয়ে এই যে বিভিন্ন ছলাকলা হচ্ছে। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় 50 থেকে 60% সংগ্রহ করা হয় ঈদ মৌসুমে। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, এবছর 80 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। দাম নিয়ে সন্তুষ্টি থাকলেও কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সরবরাহ বাড়ানোর দাবি তাদের। আমরা অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়াচ্ছি, চামড়া গুণগত মান নষ্ট করছি, আমরা ছুরি দিয়ে চামড়াগুলোকে ফুটো করছি। এইখানে এটার পরে আবার দেখা যাচ্ছে যে প্রিজারভেশনের একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কিন্তু দীর্ঘ সময় এটা আপনার রাখতে পারে, এবং যারা এই যে চামড়া বিক্রেতা তারা কিন্তু আপনার ধাপে ধাপে ট্যানারি মালিকদের কাছে একটা ভালো দামে আপনার চামড়াটা বিক্রি করতে পারে। তো আমি মনে করি যে সরকারের উচিত বিভাগীয় শহরগুলোতে, প্রধান শহরগুলোতে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা এবং আধুনিক স্লটার হাউস তৈরি করা।
চামড়া শিল্পের ওপর নির্ভর করে দেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 9 লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। 2030 সালে চামড়ার বাজারের আকার $738 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কমছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। এমন বাস্তবতায় কমিশন গঠন করে চামড়া শিল্পের উন্নয়নে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চট্টগ্রামের আড়তগুলোতে শুরু হচ্ছে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি, তবে আশানুরূপ দাম না পাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে নগরের আতুরার ডিপো থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি না হওয়ার কারণকে এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? কাঁচা চামড়া সংরক্ষণ করা আছে এবং যারা আড়তদার আছেন তারা বিক্রিও শুরু করেছেন, তবে তারা বলছেন যে যেভাবে বিক্রি হচ্ছে বা যেই গতিতে বিক্রি হচ্ছে সেটি অনেকটাই ধীরগতি, কারণ যারা ট্যানারি মালিক আছেন তারা সেইভাবে এখনও চামড়া নেওয়া শুরু করেননি। শুক্রবার থেকে চামড়া বিক্রি শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত আড়তদাররা যেটি জানিয়েছেন যে মোট 15 থেকে 20 হাজারের মতো চামড়া তারা বিক্রি করতে সক্ষম হয়েছেন, যেখানে পুরো চট্টগ্রাম জুড়ে উপজেলা এবং শহর মিলিয়ে 4,15,000 চামড়া সংরক্ষণ করা আছে চট্টগ্রামের বিভিন্ন আড়তে। আমরা আছি নগরীর আতুরার ডিপো এলাকায়, যেখানে মূল আড়তগুলো অবস্থিত, এবং তারা বলছেন যে এখানে যারা ট্যানারি মালিক আসছেন তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না। সরকার নির্ধারণ করে দিয়েছে 55 থেকে 60 টাকা করে চামড়ার দাম ফুট প্রতি বিক্রির জন্য। সেক্ষেত্রে ট্যানারি মালিকদের যে দাম তারা পাচ্ছেন তা সেটি হচ্ছে 38 থেকে 40 টাকা, অর্থাৎ লোকসানে বিক্রি করতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এবং আমরা দেখছি যে চামড়াগুলো সংরক্ষণ করা হচ্ছে এবং এই পুরো চামড়া প্রক্রিয়ার যেই সময়কাল সেটি 1 থেকে 1.5 মাস লাগে। তবে যেটি হতাশার বিষয় সেটি হচ্ছে তারা পর্যাপ্ত দাম যেমন পাচ্ছেন না, তেমনি এই ট্যানারি মালিকরা যখন এই চামড়াগুলো নিয়ে যান সেটি নিয়ে যাওয়ার পরে তাদের যে পাওনা টাকা সেটি কিন্তু আদায় করতে অনেক সময় লাগে আড়তদারদের কাছে, এবং প্রথম দফায় তারা 30 থেকে 40% অগ্রিম দিয়ে দেন, তবে বাকি টাকা পেতে দীর্ঘ সময় লাগে বলে বলছেন এখানে যারা আড়তদার আছেন। এবং আমরা দেখেছি যে এবার আসলে চট্টগ্রামে চামড়া নিয়ে এক ধরনের হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচুর চামড়া কিন্তু নষ্ট হয়েছিল গরমের কারণে, এবং মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে না পারায় যেটি দেখেছি যে আসলে অনেক চামড়া নষ্ট হয়ে গেছে। সিটি কর্পোরেশন সেগুলো বর্জ্য হিসেবে ফেলে দিয়েছে, এবং এক্ষেত্রে যারা আড়তদার আছেন তারা দায়ী করছেন সরকারকে, কারণ তারা বলছেন যে আর লবণগুলো এবার দেওয়া হয়েছিল সেগুলো বেশিরভাগই মৌসুমী ব্যবসায়ীদের দেওয়া হয়েছে, যে কারণে অনেকেই সেটি সংরক্ষণ করতে পারেননি, অনেকেই লবণ বিক্রি করে দিয়েছে এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আড়তদাররা বলছেন লবণ যদি তাদেরকে দেওয়া হতো কিংবা কোরবানির আগে যদি তাদেরকে বৈঠক করে বসে চামড়ার দাম নির্ধারণ করতেন তাহলে চামড়া নিয়ে এই ধরনের হতাশাজনক পরিস্থিতি থাকতো না। রাত্রি কোরবানির পশুর কাঁচা চামড়া বেচা বিক্রি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। অনিশ্চয়তায় খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কার্যক্রম, এতে থমকে আছে এই অঞ্চলের শিল্পায়ন। বন্ধ হয়ে পড়ে আছে হাজার কোটি টাকার প্রকল্প। ভোলা থেকে উত্তোলিত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে খুলনায় সরবরাহের খবর আশার আলো জ্বালিয়েছিল, তবে পেট্রো বাংলার সিদ্ধান্ত অনুযায়ী ভোলার গ্যাস আগে ঢাকায় নেওয়ার সিদ্ধান্তে খুলনায় গ্যাস আসার সম্ভাবনা ফিকে হওয়ার শঙ্কায় স্থানীয়রা। রামিন চৌধুরীর প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। একসময়ের শিল্পনগরী খুলনা হারিয়েছে জৌলুস। পাট ও পেপার মিল বন্ধ হওয়ার পর নতুন করে গড়ে ওঠেনি তেমন বড় কোনো ভারী শিল্প কারখানা। বড় প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা, উন্নত যোগাযোগ ও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর থাকার পরও আগ্রহ নেই বিনিয়োগকারীদের। গ্যাসের সরবরাহ না থাকাকেই এর কারণ হিসাবে দেখছেন ব্যবসায়ীরা। ইনভেস্ট করবো কৃষির উপর বেস করে। আমাদের এনার্জি সেক্টরে তো সমস্যা, আমরা তো ওই ডিজেল দিয়ে ইঞ্জিন চালায় তো আমরা বড় বড় ইনভেস্টমেন্ট করে বড় বড় প্রোডাকশনে আমরা আসতে পারবো না। খুলনার শিল্পকে আমরা সমৃদ্ধ করতে হলে, খুলনার শিল্প অঞ্চলকে পূর্বের অবস্থায় ফিরে আনতে হলে গ্যাস লাইন এখানে আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস না আসার কারণে যে শুধুমাত্র শিল্প খাতের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়। এখানে গত কয়েক বছরে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে হাজার কোটি টাকা খরচ করে। তার মধ্যে কিছু কিছু প্রকল্প এখন বন্ধ হয়ে আছে, আবার কিছু কিছু প্রকল্প খুঁড়িয়েই চলছে। জ্বালানির সরবরাহ নিশ্চিত না করেই খুলনায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বিগত সরকার। খুলনায় 5টি বিদ্যুৎ কেন্দ্রের 3টি গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে নগরীর খালিশপুর এলাকায় প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।
অথচ গ্যাসের অভাবে একদিনও চলেনি বিদ্যুৎ কেন্দ্রটি। গ্যাসের অভাবে অলস পড়ে থেকে নষ্ট হওয়ার পথে ৮,০০০ কোটি টাকার এই প্রকল্প। এছাড়া খুলনার ২৩০ ও ৩৩৬ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দুটি গ্যাসের অভাবে চলছে হাই স্পিড ডিজেলে। এতে প্রাকৃতিক গ্যাসে বিদ্যুৎ উৎপাদনের ইউনিট প্রতি ৫ টাকা খরচ পড়লেও ডিজেলে বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ছে প্রায় ২০ টাকা ইউনিট। দক্ষিণাঞ্চলের ২১ জেলায় গ্যাস সরবরাহের দায়িত্ব রয়েছে পেট্রোবাংলার আওতাধীন সুন্দরবন কোম্পানির। শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের লক্ষ্যে ২০১২ সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে প্রতিষ্ঠানটি। নির্মাণ করা হয় ট্রান্সমিশন ল্যান্ডফিল্ডও, কিন্তু এক যুগ কেটে গেলেও সরবরাহ শুরু হয়নি। সবশেষ ভোলায় উত্তোলিত গ্যাস বরিশাল হয়ে ঢাকা ও খুলনায় সরবরাহের সিদ্ধান্তে অনেকটা আশায় বুক বাঁধেন খুলনাবাসী। তবে খুলনার প্রয়োজনীয়তা কম এমন কথার উপর ভিত্তি করে পাইপলাইনে গ্যাস সরবরাহের কার্যক্রম পেছানো হয়েছে। খুলনাতে আসলে কানেকশন দেওয়ার জন্য অলরেডি কিন্তু একটা পাইপলাইন প্রক্রিয়ার মধ্যে আছে এবং সেটা অলমোস্ট 90%, 85 থেকে 90% হয়ে গেছে। আমাদের একটা ক্রসিং আছে, রেল ক্রসিং, ওইটা শেষ হলে আমরা আশা করি ওখানে আমরা অথরিটিকেও এটা অলরেডি জানিয়েছি এবং আমি আশা করি এটা আসলে সাকসেসফুলি আমরা শেষ করতে পারবো এবং কিছু ইন্ডাস্ট্রিতে কানেকশন দিতে পারবো। এমন প্রেক্ষাপটে ঢাকার আগে খুলনায় গ্যাস সরবরাহের দাবি স্থানীয়দের। অতি দ্রুত যদি খুলনায় গ্যাস সরবরাহ করা হয় তাহলে এই অঞ্চলে যে পদ্মা সেতুর যে সুফল, অর্থনৈতিক সুফল, এবার এই এলাকার মানুষ সেটা ভোগ করতে পারবে এবং নতুন নতুন বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, সরকারের রেভিনিউ হবে। দ্রুত পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ করে সংকট সমাধানের দাবি খুলনাবাসীর। রামিম চৌধুরী, এখন খুলনা। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার রাতে এই ঘটনায় সদর থানায় মামলা করে নিহতের পরিবার। পুলিশ জানায় কিছুদিন আগে শিববাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু। তবে রাজি না হয় শনিবার দুপুরে শাকিলকে করতোয়া নদীর ঘাটে তুলে নিয়ে মারধর করে ফেলে রেখে যায় জিতুর সমর্থকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর জিতুর সদস্য পদ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বেচ্ছাসেবক দল। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপপ্রবাহে বিপাকে পড়েছে সব শ্রেণীর মানুষ। এ নিয়ে আরো জানাতে মেহেরপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জেলায় আজ কেমন গরম অনুভূত হচ্ছে? তাপমাত্রা কমার বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? রাত্রি আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে গেল কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সেই সাথে ভ্যাপসা গরমে জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বা শিশু, এরা কিন্তু অতিরিক্ত গরমে কিন্তু নাকাল হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, ইজি বাইক চালক, এরা কিন্তু চরম সংকটের মধ্যে পড়ে যাচ্ছে দিন দিন। তার কারণ হচ্ছে গেল কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, সাথে ভ্যাপসা গরমে কিন্তু তারা এক প্রকার নাকাল হচ্ছে, যার ফলে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছেন না। এর ফলে তারা কিন্তু দিন চালানো তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি জেলা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আমি আপনাকে বলে রাখি, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা মিলিয়ে আঞ্চলিক যে আবহাওয়া অফিস, তারা জানিয়েছেন গতকালকে মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37°C, যেটি আজ সকালে কিন্তু অনুভূত হচ্ছে 35 থেকে 34°C তাপমাত্রা, যেটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়া অফিস কিন্তু একটা স্বস্তির খবর দিয়েছে, আগামী কাল থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। যদিও আবহাওয়া অফিস বৃষ্টির কথা বলছে, তারপরেও কিন্তু আজ কিন্তু প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, পাশাপাশি কিন্তু প্রচন্ড রোদ এবং খরাতে নাকাল হচ্ছে। আমি মেহেরপুর জেনারেল হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন গরমে কিন্তু হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরনের রোগ বা ডায়রিয়া, নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারে। তার জন্য যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। এছাড়াও কিন্তু আমি মেহেরপুর জেনারেল হাসপাতালে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু গরম জনিত বিভিন্ন রোগ নিয়ে কিন্তু রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে, যার ফলে হাসপাতালে রোগীর চাপ সামলাতেও কিন্তু কষ্ট হচ্ছে। এর পাশাপাশি গরম নিবারণের জন্য
রাস্তাঘাটের লোকজন কিন্তু রাস্তার যে সমস্ত দোকানে শরবত বা ডাবের পানি বা আখের রস বিক্রি হচ্ছে সেখানে কিন্তু ভিড় জমাচ্ছে। রাত্রি এই ছিল আমার কাছে মেহেরপুরের তীব্র গরমের সর্বশেষ পরিস্থিতি। রাত্রি মেহেরপুরে অনুভূত হচ্ছে তীব্র গরম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে আজ থেকে ফের কর্মসূচি শুরু করেছেন তার সমর্থকরা। সেখানে কথা বলছেন ইশরাক হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নির্দেশক্রমে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা বহাল রেখেছে, সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান, এটাকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট, অর্থাৎ বাংলায় যদি বলি নির্বাচিত মেয়র। একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময়টুকু পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র ইলেক্ট অথবা নির্বাচিত মেয়র। এখন আজকে সর্বোচ্চ আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণের যারা ভোটাররা আমাকে ভোট দিয়েছেন তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো গড়িমসি না করবে। এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম ঘোষণা করব। এখন বর্তমানে এই সরকার, স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন, যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হয়। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন, কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস, একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন, দমন পীড়ন চালাচ্ছিল, তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। নগর ভবনে কথা বলছিলেন ইশরাক হোসেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সিলেট মহানগরীতে বাড়ছে বিশুদ্ধ পানির সংকট। চাহিদার তুলনায় অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। ফলে পানির সংকটে চরম দুর্ভোগে নগরবাসী। দ্রুত সমস্যার সমাধান না করতে পারলে ভবিষ্যতে এর চরম মূল্য দিতে হবে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সন্দীপন শুভর প্রতিবেদন। সিলেট নগরীর চালিবন্দর এলাকা, এটি সিলেট সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বেশিরভাগ বাসিন্দাদের এভাবেই খাবার পানির জন্য রোজ পাড়ি দিতে হয় অন্তত 1 কিলোমিটার পথ। সিটি কর্পোরেশন থেকে পানি সরবরাহ না করায় দরিদ্র এই পরিবারগুলোর বিশুদ্ধ পানির চরম সংকট সবসময়। শুধু এই একটি এলাকাই নয়, বরং নগরীর অর্ধেকের বেশি পরিবার এখন ভুগছে একই সমস্যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, নগরীর ওয়ার্ডের কলেবর বাড়লেও হয়নি সুপেয় পানির সঠিক সমাধান।
পানি আইতে লেট হয়, পাওয়া যায় না। এক সময় ধরিলে রান্তা আসলাম 2 তরকারি ভাত, এক সময় আলু সিদ্ধ ভাত রান্ধি পানির লেগি। পানির খুব কষ্ট হয়। এনের বাসা যাই হেনের বাসা যাই, একজনে দেয় 3 জনে দেয় না, গেট লাগাই রাখিলাই কথাবার্তা কয় তো সকলে তো সকল জিনিস ভালো হয় না। এই পানির জন্য আমরা অনেক কষ্ট করতেছি, অনেক দূর থেকে যাইতেছি, পানি ঠিক মতো আমরা পাইতেছি না। একদিন পাইতে 3 দিন পাই না, এরকম অবস্থা। কেউ দেয় না। যদি সিটি কর্পোরেশনে এই সহযোগিতাটা করেন তাই আমাদের যে যারা গরিবগুলো আছে সবাই ভালো থাকতে পারে। এদিকে পানি সংকটে নগরবাসীর এমন চরম দুর্দশায় সিটি কর্পোরেশনের অপরিকল্পিত নগর ব্যবস্থাকেই দায়ী করছেন নাগরিক প্রতিনিধিরা। ডিপ টিউবওয়েলের যেহেতু এই মুহূর্তে বিকল্প দেখা যাচ্ছে না, এই 15টা ওয়ার্ডে একাধিক করে ডিপ টিউবওয়েল করে সরবরাহ করেন। যখন ওয়াসা আসবে এবং সারফেস ওয়াটার ম্যানেজমেন্টে চলে যাবে, তখন সেই ডিপ টিউবওয়েলগুলোকে তখন আপলিফট করবেন, তুলে ফেলবেন। সেই জন্য আমরা বলছি যে যেসব 15টা ওয়ার্ডে পানি নেই সেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফেলে না রেখে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করা হোক গাড়ি দিয়ে, ভেহিকল দিয়ে, ও মধ্যম মেয়াদের জন্য অন্ততপক্ষে ডিপ টিউবওয়েলই প্রয়োজন হয় যদি আপাতত করা হোক। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, বাজেট এবং জনবল সংকটের পাশাপাশি ওয়াসার কার্যক্রম চালু না হওয়ায় সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না। পানি সাপ্লাইটা সিটি কর্পোরেশন আমরা 50% দিতে পারতেছি না। এখন সিলেট ওয়াসা হয়েছে, ওয়াসা বোর্ড হয়েছে এবং কোনো ধরনের প্রজেক্ট এখন গেলে মন্ত্রণালয় বলতেছে ওয়াসা বাস্তবায়ন, কারণ ওয়াসাতে তো আসলে যে বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডের অস্তিত্ব এখন আসলে নাই। তো আমাদের এই যে সাফারিংসটা এটা আসলে রয়েছে, নতুন 15টাও দিতে পারতেছি না। দক্ষিণ সুন্দর আগের 3টে ওয়ার্ড আছে, সেখানে আমাদের সিটি কর্পোরেশন পানি সাপ্লাই নেই। সিলেট নগরীতে প্রতিদিন প্রায় 12.5 কোটি লিটার পানির চাহিদা থাকলেও সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে অর্ধেকেরও কম। সন্দীপন শুভ, এখন সিলেট। নাব্য সংকট, এলসির সমস্যা, রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা কারণে যশোরের নওয়াপাড়া নৌবন্দরের আমদানি কমেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে নদী বন্দর থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, আমদানি কমায় রাজস্ব আয় কতটা কমেছে, সমস্যা সমাধান নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নোয়াপাড়া যে নৌবন্দরটি রয়েছে, বন্দরের বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে নদীর নাব্যতা সংকট, এলসি জটিলতা এবং ভারতের কিছু পণ্য যে আনা নেওয়া যে স্থগিত আদেশ রয়েছে, এই সমস্ত কারণে কিন্তু মুখ থুবড়ে পড়েছে এই বন্দরটি। এর আগে আমরা দেখেছি যে এই বন্দরটি রেল, সড়ক এবং নৌ 3 দিকে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় কিন্তু এই বন্দরটিকে থেকে বিভিন্নভাবে পণ্য আনা নেওয়া করতো ব্যবসায়ীরা, এবং এখান থেকে ব্যবসায়ীরা সরকারকে বড় অঙ্কের একটি রাজস্ব দিত। কিন্তু সম্প্রতি সময় আমরা দেখছি যে এই বন্দরের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই বন্দরটি মুখ থুবড়ে পড়েছে, এবং যে জাহাজ আসতো প্রতিদিন প্রায় 25 থেকে 30টি বড় কার্গো জাহাজে এই যে বন্দর রয়েছে নোয়াপাড়া নৌবন্দরে আসতো ভৈরব নদীতে দিয়ে, কিন্তু আমরা দেখেছি যে নাব্যতা সংকটের কারণে সেই জাহাজগুলো এখন আসতে পারছে না। প্রতিদিন এখন 5 থেকে 10টি জাহাজও আসে না বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন। অন্যথায় মোংলা বন্দর থেকে ছোট ছোট যে কার্গো জাহাজ রয়েছে সেখান থেকে পণ্য এখানে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে। যশোরের চেঙ্গুটিয়া থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত এই যে 12 কিলোমিটার যে নৌবন্দর রয়েছে, সেই বন্দরে কিন্তু ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে এই নদীর যে নাব্যতার সংকট রোধ করার জন্য ব্যবসায়ীরা দাবি করেছেন, এবং যে বন্দর রয়েছে, বন্দরে বিভিন্ন অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলোও সমাধান করলে এই বন্দর থেকে রাজস্ব আদায় আরো বাড়বে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, নৌবন্দর কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই বন্দর যে বিভিন্ন সমস্যা রয়েছে, সেই যে সমস্যা রয়েছে সেই নাব্যতা সংকটেও তারা কিন্তু কাজ করছে, এবং সামনে এই নদীটি ড্রেজিং এর মাধ্যমে সেটি ঠিক করা হবে বলে তারা আমাদের জানিয়েছেন। সব বলে এখানকার যে শ্রমিক রয়েছে, 20 থেকে 25,000 শ্রমিক রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। বিশেষ করে এখানকার যে কর্ম, সেটি কর্মচাঞ্চল্য এখন নাই, একেবারে শান্তন নীরবতা বললেই চলে। জাহাজের সংকটেও আগের থেকে অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এখানকার আসলে মুখ থুবড়ে পড়েছে বললেই চলে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের নওয়াপাড়ার নৌবন্দরের আমদানি কমেছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নদী বন্দর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন।
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় 5 শতাধিক বহুতল ভবন গড়ে উঠলেও বেশিরভাগে রাখা হয়নি অগ্নি নির্বাপন ব্যবস্থা। এসব ভবনে আগুন লাগলে 2 তলার উপরে নেভানোর সক্ষমতা নেই ফায়ার সার্ভিসেরও। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম চালানোর মতো সরঞ্জামাদিরও রয়েছে সংকট। কোথাও বড় দুর্ঘটনা ঘটলে সদিচ্ছা থাকলেও সক্ষমতার অভাবে কার্যক্রম চালানো সম্ভব হয় না বলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন নাসিম শুভ। নোয়াখালীর 9 উপজেলায় গত 2 দশকে গড়ে উঠেছে সহস্রাধিক বহুতল ভবন। অধিকাংশ ভবন তৈরির আগে পৌরসভা থেকে নকশা পাশ করানো হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় মন গড়া নকশা, যার বেশিরভাগের নেই ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা। তাই সবার ভরসা একমাত্র ফায়ার সার্ভিসের ওপরেই। তবে ফায়ার সার্ভিসের অবস্থা আরও জীর্ণশীর্ণ। জেলার 9টি উপজেলায় 10টি ফায়ার স্টেশন থাকলেও 2 তলা ভবনের উপরে আগুন লাগলে নেভানোর সক্ষমতা নেই তাদের। ফলে আতঙ্ক উৎকণ্ঠায় দিন পার করতে হয় জেলার বাসিন্দাদের। যেভাবে অপরিকল্পিতভাবে বিল্ডিং উঠতেছে, এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কিছু করার আছে কি না আমার সন্দেহ। আগুন ধরে সব ছাই হয়ে যেতেছে। এই মুহূর্তে আমাদের শহরে ফায়ার সার্ভিসের যে অবস্থা, এই ফায়ার সার্ভিসের তাদের ওই সক্ষমতা নাই যে আগুনটা নেভানোর জন্য। ফায়ার সার্ভিসে সে আদিকালে পুরাতন ভবন নিয়ে ফায়ার সার্ভিসটা পড়ে আছে। তাদের যে সব গাড়িগুলো আছে, তারা একটা যে হুট করে একটা আগুন লাগবে, ওটা যে নিভাবে ওইরকম কোনো সক্ষমতা নেই। একই চিত্র পুরো জেলা জুড়ে। চট্টগ্রাম বিভাগের 2য় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বছরের বিভিন্ন সময় ছোট বড় মিলিয়ে গড়ে অর্ধশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামান্য আগুন লাগলেও তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে, যাতে কোটি টাকার লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। এতে উৎকণ্ঠায় অনেক বড় ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে চলে গেছেন অন্যত্র। অনেকগুলো দোকান আগুন লেগে যায়, কিন্তু ইনস্ট্রুমেন্টের অভাবে এটা নিবানো সম্ভব হচ্ছে না। কয়েকশো বিল্ডিংয়ের জন্য অগ্নি নিরাপণের সুব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। উপকূলীয় এই জেলাটি দুর্যোগপ্রবণ হওয়ায় বছরে ছোট বড় অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড় কিংবা বন্যায় উদ্ধার কার্যক্রম চালানোর মতো আধুনিক সরঞ্জামাদি নেই ফায়ার স্টেশনগুলোর, নেই কোনো ডুবুরি ইউনিট। বছরে 2-3টা ঘূর্ণিঝড় হয়। ফায়ার সার্ভিস যেটা আছে তাদের সক্ষমতাটা যতটুকু ঘূর্ণিঝড় হিসেবে তাদের অতটুকু সক্ষমতা নাই। স্পিড বোট, তারপরে আনুষঙ্গিক আধুনিক যে যন্ত্রপাতিগুলো তাদের কাছে নাই। নিজেদের সক্ষমতার অভাব জেনেও যে কোনো দুর্যোগে মুহূর্তেই ছুটে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক সরঞ্জামাদি পেলে দুর্ঘটনায় সহজেই উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড সংঘটিত হইলে আমাদেরকে যেভাবে উদ্ধার সামগ্রী প্রয়োজন, সেই উদ্ধার সামগ্রিকভাবে কিছু আছে, এবং আমাদের বিশেষ করে টিটিএল এবং স্নোরকেল ওই গাড়িটা আমাদের প্রয়োজন। একটা ফানিবাহী গাড়ি দিলে এই এলাকার দেখা গেছে দুর্যোগ মোকাবেলা করা বা অগ্নিকাণ্ড মোকাবেলা করা খুবই তাড়াতাড়ি সম্ভব হবে। গত 1 বছরে নোয়াখালীর 9 উপজেলায় 218টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে 21,13,90,000 টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, যদিও মোট ক্ষতি তার বহুগুণ। এখন নোয়াখালী। যশোরে আর্সেনিক প্রবণ এলাকায় নিরাপদ ধান উৎপাদনের সফলতা এসেছে। কৃষি বিভাগের সহায়তায় জাপানের একটি সংস্থা গবেষণা কার্যক্রম পরিচালনা করে। এই পদ্ধতিতে পানি সাশ্রয়ের পাশাপাশি উৎপাদনের হারও বেশি। বিশেষজ্ঞদের দাবি, নিরাপদ খাদ্য উৎপাদনের নতুন দিগন্তের সূচনা হয়েছে। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। আর্সেনিক প্রবণ এলাকায় ধানের শীষ বের হওয়ার 3 সপ্তাহ আগে এবং শীষ বের হওয়ার 4 সপ্তাহ পরে সংস্থাটির উদ্ভাবিত কৌশল ও প্রযুক্তি ব্যবহার করেছেন গবেষকরা। এই পদ্ধতিতে মাটিতে যে আর্সেনিক রয়েছে তা পানির মাধ্যমে উপরে উঠতে পারে না। পরীক্ষায় দেখা গেছে উৎপাদিত ধানে আর্সেনিকের মাত্রা থাকে 0.2%, যা স্বাস্থ্য ঝুঁকি সীমার অনেক নিচে। Dissolved form of arsenic will be reduced, so rice is difficult to obtain by those less dissolved arsenic. So the rice grain will be arsenic in rice grain will be reduced. From the water management, we are using 3FOD to reduce arsenic in grain and spread this technology to whole Bangladesh, so that we can contribute to Bangladesh life in future. যশোরের চৌগাছায় আর্সেনিক মুক্ত ধান চাষে এই সফলতা পেয়েছে জাপানের একটি সংস্থা। গবেষণায় তাদের সহায়তা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পারমাণবিক কৃষি ইনস্টিটিউট এবং জাতীয় কৃষি খাদ্য গবেষণা সংস্থা।
টেকনোলজিটা যদি আমরা এই এলাকায় আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, কৃষকদের আরও বেশি এই টেকনোলজিটা অ্যাডাপ্ট করার জন্য বলি, তাহলে আমার মনে হয় সেটি স্বাস্থ্য ঝুঁকিটা কমায় নিয়ে এসে আমাদের সকলকে উপকৃত করবে। আমাদের পরবর্তী যেটা লক্ষ্য মানে আর্সেনিক টলারেন্ট ভ্যারাইটি যদি আমরা ডেভেলপ করি আমার প্রজেক্টের শেষে, যেটা 5 বছর প্রজেক্টের সময়কাল, তখন আমরা একটা ধানের জাত উদ্ভাবন করব যেটা আর্সেনিক থাকলেও মাটি থেকে এটা কম নিবে। সেটাই আমাদের মূল টার্গেট। আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদে পানির ব্যবহার শতকরা 70% কমে আসে, ফলে ধানে আর্সেনিকের প্রভাব কমে আসে বলে দাবি কৃষি বিভাগের। এই প্রযুক্তিটা যদি আমি কৃষকদের মাঝে সম্প্রসারণ করতে পারি, তাহলে কৃষকের ফসলের উৎপাদন খরচ কমে যাবে, আর্সেনিক কমে যাবে, পানি সাশ্রয়ী হবে। জাপানি সংস্থার আধুনিক এই পদ্ধতিতে আশানুরূপ ফলন পেয়ে খুশি আর্সেনিক প্রবণ এলাকার কৃষকরাও। আস্তে আস্তে আমরা দেখছি যে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, কিন্তু এইভাবে চাষ করলে ওই লেয়ারটা নিচে নামবে না বা পানি শর্ট হবে না। আশেপাশের ধানের তুলনায় এই ধানের গোছা মোটা হয়েছে, ধানের ফলন বৃদ্ধি হয়েছে। যশোরের চৌগাছায় 2008 সাল থেকে 19 সাল পর্যন্ত আর্সেনিক রোগে আক্রান্ত হয়েছেন 98 জন, এর মধ্যে 18 জন মারা গেছেন। নতুন উদ্ভাবিত এই পদ্ধতি সম্প্রসারণ করা গেলে আর্সেনিক প্রবণ এলাকায় নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে বলে মনে করেন গবেষকরা। এখন যশোর শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু ও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে। হটস্পট বরগুনায় সচেতনতার ঘাটতির পাশাপাশি নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 15 কিলোমিটার যানজটের ভোগান্তি, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। গ্যাস সংকটে থমকে আছে খুলনার শিল্পায়ন। ভোলার গ্যাস আগে রাজধানীতে নেয়ার পরিকল্পনায় নিরাশ স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সিলেট নগরীতে বাড়ছে বিশুদ্ধ পানির সংকট, চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ, নগরবাসীর দুর্ভোগ চরমে। এ ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।